ভাবির কাছ থেকে ফিরে লম্বা ঘুম দিয়েছি। বাড়ি ফিরে কেন যেন ভীষণ শান্তি লাগছে। জানি না কেন। আমার অপরাধীদের করুণ পরিণতিতে কি আমার শান্তি লাগছে, নাকি কাজটা ছেড়ে দেওয়ায়? উত্তর নেই আমার কাছে। পরদিন ঘুম ভেঙে চিন্তিত মুখে ঘরের দুয়ারে বসে আছি। চাচি এলো। আমার কাছে বসে কাঁধে হাত রেখে বলল, যে কদিন কাজ না পাও আমার কাছে খাও, নুন ভাত যা পারি সামনে দেওয়ার চেষ্টা করব। জানি ছেলে নিয়ে কষ্ট হবে, তবে খালি পেটে তো থাকতে হবে না। পেটের জ্বালা তো মিটবে। পেটের জ্বালা বড় জ্বালা রে মা। এই পেটের দায়ে মানুষ চুরি অবধি করে। আমি চাচির দিকে তাকিয়ে বলি, তা কি করে হয় চাচি? দুজন মানুষকে বসিয়ে খাওয়ানো কম কথা নয়। আপনার ছোট্ট একটা দোকান, সারাদিনে 2-300 যা বিক্রি হয়, তাতে কোনো মতে আপনার আর অসুস্থ নাতির পেট চলে যায়। মেয়েটার ওষুধও লাগে, সবই ওই সামান্য আয় থেকেই। এর মাঝে আমি আবার আপনাদের ঘাড়ে চেপে খেতে পারি না। হোক না সে 2 দিন, তবু আমার বিবেকে বাঁধবে। এরপরও চাচি অনেকভাবে বোঝায় আমায়। আমি আমার সিদ্ধান্তে স্থির। বয়স্ক এই মানুষটার আর কষ্ট দিতে চাই না। বেলা বাড়তে লাগে, ছেলে মেয়ে ঘুম থেকে ওঠে, ওঠেই ছেলের বায়না, ওটা খাবো, এটা কিনে দাও। আমি শুধু কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে রাখছি। বাচ্চা তো মানছে না কিছুতেই। আজ আমার কাজও নেই, সারাটা দিন ছেলে জ্বালিয়েছে ভীষণ, রাগে কবার ধমকে দিয়েছি। এই বাচ্চাকে নিয়ে আমি পড়েছি মহাবিপদে। আগের মতো শান্তশিষ্ট আর নেই, প্রচণ্ড জেদিও একরোখা হয়েছে। কিছু আবদার করলে না দিলে জেদ দেখায়। শত বুঝিয়েও কাজ হয় না। ইদানিং দেখছি তুই তকারি করছে আমার সঙ্গে। সারাদিন বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, কথা বললে শোনে না। একদিন গায়ে হাত তুলেছিলাম, তবুও মানাতে পারছি না। এখানে আর কমাস থাকলে ছেলে এক প্রকার উচ্ছনে চলে যাবে। একে আর মানুষ করা সম্ভব হবে না হয়তো। চিন্তায় আর ভালো লাগে না আমার। দুপুর পর্যন্ত এইভাবেই চলে। বেলা 3টে নাগাদ লতা আপা আসে। তিনি সবটাই জানে আমার বিষয়ে। এসে বলেন, কিছু ভাবলে তন্নি? কাজ তো ছেড়ে দিলে, এবার চলবে কি করে? আমি চুপ থাকি। জবাব দেওয়ার মতো কিছু নেই আমার কাছে। আমার এই নিশ্চুপ অবস্থা দেখে আপা বুঝতে পারে সবটাই। বলেন, তুমি তন্নি বস্তির মাঝে কিছু করো, বাইরে গিয়ে তো অনেক রকম কাজই করলে, প্রতারিত হলে প্রতিনিয়ত। যার কেউ নেই, বাইরেও তার মূল্য নেই, সবই হয় সুযোগ সন্ধানী। শোনো আমার কথা, আমাদের বস্তিতে অনেক বাচ্চা আছে, পড়াশোনা করে না, শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই। তুমি মোটামুটি পড়ালেখা জানো, তাই ওদের পড়াও তুমি। সাধারণ জ্ঞানটুকু দিতেই পারো। মাস না সপ্তাহ বাদে কিছু কিছু করে টাকা দেব সবাই মিলে। মাস শেষে দিলে তোমার চলতে অসুবিধা হবে, তাই সপ্তাহ শেষে অল্প অল্প করে কিছু টাকা দেব। আমি এই বিষয়ে বস্তির লোকের সঙ্গে কথা বলেছি, সবাই রাজি আছে। এবার তুমি রাজি হলে হয়। আমি আপার দিকে কৃতজ্ঞতা স্বরূপ তাকালাম। সত্যি বলতে এই মুহূর্তে এই কাজটাই আমার জন্য লাখ টাকার চাকরি সমান। ছোট থেকে ইচ্ছে ছিল পড়াশোনা করে শিক্ষক হব, বাচ্চাদের আদর্শ শিক্ষা দেব, মানুষ করে তুলব সমাজের প্রতিটি শিশুকে। সুযোগ ও যথেষ্ট শিক্ষার অভাবে ইচ্ছা থাকা সত্ত্বেও হয়ে ওঠেনি। আজ একটা সুযোগ পেয়েছি। এই বস্তির বাচ্চাগুলো নিয়ে নতুন সমাজ গড়তে হবে আমার। নতুন করে শুরু করতে হবে সবটা। রাজি হয়েছি আমি। আমার ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে চটের ব্যবস্থা করেছি। ওখানে বাচ্চা পড়াবো ভেবেছি। লতা আপার থেকে কিছু টাকা ধার নিয়েছি। বাজারে গিয়ে সেই টাকার চকবোর্ড কিনে আনবো ভেবেছি। ওগুলোতে বাচ্চাদের লেখা শেখাবো, সেই সঙ্গে আমার ছেলেকেও পড়াশোনা শেখাবো। ছেলেটার বয়স হয়ে গেছে স্কুলে যাওয়ার, কিন্তু পরিস্থিতি ও পরিবেশের অভাবে ছেলেটাকে স্কুলে দেওয়া হচ্ছে না। এভাবেই বসে থাকলে আর মানুষ করা হবে না ছেলেটাকে। অনেক হেরেছি আমি, আর হারতে পারবো না। ছেলে মেয়েদের মানুষ করে ওদের দিয়ে নিজের পরিচয় তৈরি করব। প্রাথমিক শিক্ষা তো দিই, মায়ের শিক্ষা বড় শিক্ষা। সারাটা জীবন এই শিক্ষা কাজে লাগে। ছেলে নিয়ে একটা দোকানে গেছি, চকবোর্ড কিনে বাড়ি ফেরার পথে অনেকটা এসেছিও, হঠাৎ ছেলে আমার দাদুমণি বলে চেঁচিয়ে উঠেছে। সেদিক পানে তাকায় আমি। আমার প্রাক্তন শাশুড়ি অর্থাৎ আলিফের দাদুমণি দাঁড়িয়ে আছে রাস্তার এক পাশে। কেমন জীর্ণ শীর্ণ চেহারা, মাথার এলোমেলো চুল, চেহারায় কেমন রুক্ষতা, পরনে আধ পুরনো শাড়ি, হাতে বিরাট বাজারের ব্যাগ, টলমলে চোখে আমাদের দিকেই তাকিয়ে আছেন তিনি। চোখে গভীর ভালোবাসা। ছেলেও দেখছি দাদুমণির দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। হয়তো দাদুমণির এমন অবস্থা মেলানোর চেষ্টা করছে। কেন যেন মানুষটার প্রতি বড্ড মায়া হলো আমার। আমি ছেলের দিকে তাকিয়ে বলি, যাবে দাদুমণির কাছে, কথা বলবে? ছেলে মাথা নাড়ে, বাধা দেয় না আমি। ছেলের হাত ধরে রাস্তার ওপাশে যায়। যতই হোক ওনার নাতি আলিফ, একটা অধিকার আছে। যদিও এই মানুষগুলো কম মিথ্যে
অত্যাচার করেনি আমারও আমার সন্তানদের প্রতি, তবুও তাদের প্রতি সদয় হয়েছি আমি। ওনার কর্মফল উনি একসময় অবশ্যই ভোগ করবে। শাস্তি দেওয়ার মালিক সৃষ্টিকর্তা। মানুষ হিসেবে আমি পারি ক্ষমা করতে, ছাড় দিতে। ক্ষমা একটা মহৎ গুণ। ছেলে গিয়ে তার সামনে দাঁড়িয়েছে। সে কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল আমার বাচ্চার দিকে। এরপর হু হু করে কেঁদে উঠল। ছেলেকে শক্ত করে বুকে চেপে ধরল। আমি এতটাও আশা করিনি। হঠাৎ এমন ব্যবহারে ঘাবড়ে গিয়েছি আমি। অহংকারী রাগী স্বভাবের মহিলাটার আজ এই দশা কেন? যদিও রাগ জেদ সারা জীবন থাকে না, একটা বয়সে সে সবই মাটি হয়। তবু এত দ্রুত কি এমন পরিবর্তন সম্ভব? আমায় যখন বাড়িছাড়া করে তখনও এই মানুষটার চোখে মুখে ছিল চরম কঠোরতা, মানবিকতার বিন্দুমাত্র ছাপ ছিল না। আজ সেই মানুষটাই রাস্তায় দাঁড়িয়ে আমার ছেলেকে জড়িয়ে ধরে কাঁদছে। অথচ এই মানুষটাই কোনোদিন আমার বাচ্চাদের প্রতি সামান্য দয়াও করেনি। জন্মের পর থেকে আমার মেয়েকে কোলে অবধি নেয়নি, মুখটা অবধি ঠিক মতো দেখেনি। জানেন, লোকে বলতো আমার মেয়ে নাকি হুবহু ওর দাদির মতো দেখতে। তেমনি সরু খোঁচা নাক, পাতলা ঠোঁট, টানা চোখ। সবচেয়ে আকর্ষণের ব্যাপার হলো দুইজনের গালের নিচে একই স্থানে লাল তিল। এত মিল থাকার পরেও এই মানুষটা কখনো মমতার চোখে তাকায়নি মেয়েটার দিকে। শেষ পর্যন্ত কলঙ্ক দিয়ে অন্যের সন্তান বলে তাড়িয়ে দিয়েছে। আমার ছেলেটা তার দাদুমণির হাতে ভাত খাওয়ার জন্য কত কেঁদেছে, তবুও পাষাণ মানুষটার মন গলেনি। এক লোকমা ভাত মুখে দেয়নি নিজ হাতে। বড়জার ছেলে মেয়েকে ঠিকই খাইয়ে দিয়েছে, আদর করেছে। আমার ছেলেটা শুধু ওসব দেখে কেঁদেছে। বুকের মাঝে হাহাকার লেগেছে আমারও। আলিফকে জড়িয়ে ধরে সমান তালে কাঁদছে ওর দাদুমণি। রাস্তার লোকেরা দেখছি তাকিয়ে তাকিয়ে দেখছে। বিষয়টি দৃষ্টিকটু লাগছে আমার কাছে। কিছু বলতে নিলে সর্বপ্রথম মা ডাকটাই মুখ দিয়ে বেরিয়ে আসতে নিল আমার। এতদিনের অভ্যাস কি আর একদিনে পরিবর্তন হয়? তবুও নিজেকে সংযত রেখে বলি, ওপাশে চলুন আপনারা, ওপাশে গিয়ে কথা বলুন, মানুষজন দেখছে। আমি সামনের দিকে হাঁটা ধরি। মা পেছন থেকে বলে, মা বলতে ঘেনা হচ্ছে তন্নি। আমি জবাব দিই না কোনো। মাও আমার ছেলে পিছু পিছু আসে। ছেলেকে এক হাতে আগলে নিয়ে অন্য হাতে বাজারের ব্যাগ নিয়ে আসেন তিনি। ব্যাগটা দেওয়ালে ঠ্যাস দিয়ে দাঁড় করায়। ছেলেকে নিয়ে একটা বেঞ্চে বসে। আমি একটু দূরেই দাঁড়িয়ে আছি। মা তার ব্যাগ থেকে এক প্যাকেট বিস্কুট বের করে ছেলের হাতে দিলেন, নিজ হাতে খাইয়ে দিলেন। খাওয়া শেষে পানিও খাওয়ালেন। আমি শুধু দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। মেয়ের কথা জিজ্ঞেস করলেন, কোথায় থাকছি তা জানতে চাইলেন। আমি উত্তর দিলাম, মেয়ে ভালোই আছে। সবাই আমাদের ছেড়ে দিলেও সৃষ্টিকর্তা ছাড়েনি আমাদের, তিনি আমাদের আগলে রেখেছেন। এক বস্তিতে ঘর নিয়ে থাকছি আমি। খেয়ে না খেয়ে চলছে জীবন, তবে সুখেই আছি সন্তান নিয়ে। মা থমথমে মুখে বললেন, রাজপ্রাসাদে যাদের বড় হওয়ার কথা তারা আজ কুঁড়ে ঘরেতেও ঠাঁই পাচ্ছে না। যাদের বাবা লাখ লাখ টাকার সম্পত্তি, প্রতিষ্ঠিত ব্যবসা, তার ছেলে মেয়ে আজ না খেয়ে দিন পার করছে। রাজার হালে মানুষ হওয়ার কথা যার, তারা আজ পথে পথে ঘুরে বেড়ায় শূন্য হাতে। সবই আমার জন্য। আমি তোদের থেকে তোদের পিতার পরিচয়, তোদের ভবিষ্যৎ, তোদের সকল সুখ স্বাচ্ছন্দ্য কেড়ে নিয়েছি। আমি পাপী। ছেলে আমার ফ্যাল ফ্যাল করে দাদুমণির দিকে তাকিয়ে আছে, কিছুই বুঝছে না সে। আমি বলি, অনুগ্রহ করে ছেলের সামনে এসব বলবেন না মা, ও এখনও অবুঝ। সঠিক সময় এলে আমি নিজেই জানিয়ে দেব সবটা। এখন কিছু বলে ওর বাচ্চা মনে চাপ প্রয়োগ করবেন না। আমি চাই না ওর ছোট্ট মস্তিষ্কে এসব জেনে মনের ওপর প্রভাব পড়ুক। মা চোখের পানি মুছে বলেন, ঠিকই বলেছ তন্নি, অনেক অন্যায় করেছি আমি, আর করতে চাই না। যা অন্যায় করেছি তার পাপের শাস্তি ভোগ করতে করতে ক্লান্ত আমি। নতুন করে আর অন্যায় করে পাপের বোঝা বাড়াতে চাই না। তুমি ঠিক বলেছিলে তন্নি, মরীচিকার পেছনে ছুটেছি আমি। হিরেকে কাঁচ ভেবে দূরে ঠেলে কাঁচ আপন করেছি। এবার এই কাঁচের আঘাতে ঘায়েল হচ্ছি প্রতিনিয়ত। এ কথা কেন বলছেন মা? আপনার বড় বৌমা আছে তো আপনার সঙ্গে? মেজ ছেলের বউ না হয় এদিক সেদিক হয়েছে, একজন তো আছে। এতটা হতাশ হওয়ার কিছু নেই। আমি সবটাই জেনেছি মা। খবর ওড়ে বাতাসের আগে। মাকে দেখলাম হাসছে। এই হাসিতে নেই কোনো আনন্দ, রয়েছে একরাশ দুঃখ, কষ্ট ও উপহাস। বললেন, ভুল মানুষকে বিশ্বাস করেছি আমি। ও আমার বিশ্বাসের যোগ্য ছিল না। দোষটা অবশ্য আমারই। লোভের পরিণাম সবই। অতি লোভ আমায় শেষ করে দিচ্ছে মা। তোমার সঙ্গে এত অন্যায় করেছি, তবুও তুমি আজ আমায় মা বলে ডাকলে। ওই জাত খারাপ মেয়ের জন্য কত করেছি আমি। এক ছেলের সংসার ভেঙে ওর বোনকে এনেছি। ওই মেয়ে আজ আমায় তুই তোকারি করে, বুড়ি পাগল বলে ডাকে, কটু কথা শোনায়, মারধর করে, উঠতে বসতে গালাগালি করে, সারাটা দিন চাকরানির মতো খাটায় আমায়।
7টা বছর আমার সঙ্গে ছিলে তুমি, একই ঘরে একই ছাদের নিচে। কত যত্ন করতে আমায়, গ্লাসটা অবধি ধুয়ে পানি খেতে হতো না। অথচ আজ তুমি ছিলে লক্ষ্মীমন্ত সংসারী মেয়ে, মাসকাবারির অর্ধেক টাকা বাঁচিয়ে দিতে, হেসে খেলে সংসার চলতো আমার। 1 মাসের চাল বাজার 1.5 মাস অবধি নিয়ে যেতে, এখন মাস শেষ হবার আগে টাকা শেষ। বড় বৌমা মাস কাবারির অর্ধেক টাকা ওরা 2 বোনে নিয়ে নেয়, রেস্টুরেন্টে খায়, বাড়িতে অর্ডার করে খায়, বাঁচলে ফেলে দেয়, তবু আমায় দেয় না। বাকি দিন আমি পানি ভাত আলু সেদ্ধ দিয়ে কোনো রকম পেট চালাই। আকাশও হয়েছে এক, বউকে কিচ্ছু বলতে পারে না, ভয় পায়, মেয়েটা সাংঘাতিক, আমায় মারধর করে পর্যন্ত। বাড়িতে দুটো ছেলে আমার, বড়জন সব দেখেও না দেখার ভান করে থাকে। আর আকাশ তো একটা বলতে গেলে 2টো শুনে আসে। ব্যবসায় টাকা লাভ নিতে নিতে আমাদের সব শেষ। যখন তখন কোম্পানি নিলামে চলে যায়, বাড়ি ঘর জায়গা জমি সবই তো শেষ। আমি মায়ের দিকে তাকিয়ে বলি, আপনারা শিক্ষিত বিচক্ষণ মানুষ হয়ে কিভাবে এই ভুল করলেন? জমি জমা মানুষ সাধারণত ছেলের নামে দেয়, আপনারা কেন বৌমার নামে দিলেন? এত বোকা কেউ হয়? বেশি পাওয়ার আশায় আমার সকল বিচক্ষণতা বিসর্জন দিয়েছিলাম। মিতালি মানে বড় বৌমা আমায় বলেছিল ওর বাবা নাকি ওর নামে জায়গা লিখে দিতে চাচ্ছে, সেই জায়গার দাম নাকি 1 কোটি, আমার জায়গার দাম 20 লাখ। তিনি জায়গা দেবেন, তবে আগে মিতালির নামে আমাদের কিছু অংশ দিতে হবে, না হলে কোন ভরসায় সে এত টাকার জমি দেবে? তখন আমি মিতালির হাতের পুতুল ছিলাম, ভেবেছিলাম বৌমা পেলে তো আমাদেরই থাকবে, 10 টাকা ব্যয় করে 10,000 পেতাম, তাই লিখে দিয়েছিলাম। আর বাড়ি তো রিঙ্কি নিয়েছে আকাশের থেকে, এ কথা আমি জানতাম না। মা ছেলে দুইজনে ওদের বলির পাঠা হয়েছি। আমরা খুব বোকা তন্নি, প্রচণ্ড বোকা। ওই মিতালির আসল রূপ দেখেছি রিঙ্কির সঙ্গে আকাশের বিয়ের পর। 2 বোনে আমাদের ছাড়খাড় করে দিচ্ছে, ইচ্ছে হয় মরে যায়। আমার সাজানো সংসার পুরো ধূলিসাৎ হয়ে গেছে, ঘরের জিনিস অবধি বিক্রি করে ওরা আমোদ করে। শাশুড়ি হিসেবে ও বাড়িতে আমার বিন্দুমাত্র সম্মান নেই, অথচ তুমি আমায় মাথায় তুলে রাখতে। রাজার হালে থেকেছি, আমার মন পাওয়ার জন্য 7টা বছর শ্রম দিয়ে গেলে তুমি বিনামূল্যে। 2 দিনের মিতালি এসে আমার মনটা এমন বিষিয়েছে যে অতীতের 7 বছর আমি ভুলে গেছি। কত শত পিঠাপুলি মিষ্টি বানিয়ে খাওয়াতে, শুধু মন জয় করতে। আজ আমার দুমুঠো ভাত দায়গ্রস্ত। জানো তন্নি, আমার না দুধ চিতই পিঠা খাওয়ার ইচ্ছে হয়েছে তোমার হাতে। খাওয়াবে একদিন, দেবে বানিয়ে? মায়ের কণ্ঠে চরম আকুতি, মায়া লাগে ভীষণ। কি করব আমি? মানুষ তো, পাথর তো নয়। বললাম, একদিন করে খাওয়াবো, যদি সুযোগ পাই। আপনার কথা শুনে ভীষণ খারাপ লাগলো। সঠিক সময়ে না হলেও বুঝেছেন সত্যটা, দেখে ভালো লাগলো। আসলে কি জানেন মা, সময় সারা জীবন মানুষের একরকম থাকে না। দেখুন না, 2 দিন আগেও আপনারা ছিলেন দান করার উপযোগী, আজ আপনারা নিজেরাই খেতে পারছেন না ঠিক মতো। যেই মহিলাকে আপন করে নিলেন, তার কাছে চরমভাবে প্রতারিত হলেন। একটা সময় ছিল মা, কত বুঝিয়েছি আপনাদের, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি পর্যন্ত। আপনাদের চোখে পট্টি বাঁধা ছিল, সত্য চোখের সামনে থাকলেও মিথ্যাকে সত্য ভেবেছেন। প্রকৃত অর্থে আপনারা ছিলেন অর্থলোভী, অর্থের জন্য নিজেদের বিবেক পর্যন্ত বিসর্জন দিয়েছেন। অথচ আপনাদের যা ছিল তা খেয়ে ফুরোতে পারতেন না, আপনাদের চাহিদা ছিল আরও বেশি। পরের সম্পদের প্রতি লোভ লেগে গিয়েছিল, এই তীব্র কুস্তির চাহিদা আপনাদের গিলে খেয়েছে। নিজের নামে প্রশংসা করছি না, তবে এটা চূড়ান্ত সত্য। আমি কখনো আপনাকে শাশুড়ি মনে করিনি, করেছি আমার নিজের মা। তাই তো আপনার শত অবহেলার পরও থেকেছি আপনার পদতলে। অন্যায় হয়েছে আমার প্রতি, অত্যাচারিত হয়েছি, তবুও ছেড়ে যায়নি আপনাদের। দিন শেষে আমার সকল পরিশ্রম সুখ ছিল আপনাদের কেন্দ্র করে। সময় এমনও গিয়েছে আপনারা মিথ্যাচার করেছেন আমার প্রতি, কটু কথা শুনিয়ে নিজেরাই রাগ করে থাকতেন। সেই আমি না খেয়ে আপনাদের জন্য বসে থেকেছি। মনে পড়ে সেই দিনের কথা মা, আপনি জ্বরে কাঁপছিলেন সারাটা রাত, আমিও বড়জা বাড়ি ছিলাম, তটিনীর বিয়ে হয়নি তখন। আমার ভরা মাস চলছে, মেয়ে পেটে। বাড়িতে আপনার কোনো ছেলে ছিল না, সবাই সে রাতে কাজে বাইরে, শুধু ছোটজন বাড়িতে। জ্বরে সে রাতে কাঁপছিলেন আপনি, জ্বরের ঘরে বিছানা পর্যন্ত নষ্ট করেছেন। তা দেখে আপনার বড় বৌমা নাক ছিটকে ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে গেছে, সারা রাত আর বাহির হয়নি, খোঁজ পর্যন্ত নেয়নি আপনার, ভয় পেয়েছে যদি তাকে পরিষ্কার করতে হয়। আমার নিজেরই চলাফেরা জুলুম তখন, তবু একা হাতে সেসব পরিষ্কার করেছি। সারাটা রাত জলপট্টি করেছি মাথায়, পেট নিয়ে বালতি ভর্তি পানি এনে মাথায় ঢেলেছি, আপনার সেবা করেছি। আমি খারাপ বউ ছিলাম আপনার চোখে, প্রয়োজনে সেই খারাপ বউই কাজে লাগলো। আপনার ভালো বউ, শখের বড় বউ একটা বার আসেনি। আমি পরের মেয়ে হয়ে
সারা রাত সেবা যত্ন করে আপনায় সুস্থ করে তুললাম। আপনার নিজের পেটের ছেলে পর্যন্ত এগিয়ে আসেনি। সেই আমি দিন শেষে অপরাধী হলাম। সকালে আপনার বড় বৌমা এসে বলল তিনি আপনায় সেবা করে সারিয়ে তুলেছে, আপনার চেতনা ছিল না। বড় বৌমার মুখের মিথ্যা কথা বিশ্বাস করলেন। আমার ক্লান্ত চেহারা দেখেও সত্যটা মানলেন না আপনি। উল্টে তর্ক করায় আমায় থাপ্পড় দিলেন। কম মার খাইনি আপনার হাতে। আমি নির্দোষ ছিলাম। সামান্য দুটুকরো মাংসকে অজুহাত করে রটনা রটিয়ে আমায় তাড়িয়ে দিলেন। আমার ছেলে মেয়েদের অনাথ করলেন। আমার স্বামী আকাশ, তাকেও কেড়ে নিয়েছেন। আপনারা ছিলেন আমার শেষ এবং একমাত্র অবলম্বন, আমার বেঁচে থাকার কারণ। সেই আপনারাই আমায় দিন শেষে ছুঁড়ে ফেললেন রাস্তায়। ঝড় বাদলের দিনে 2 মাসের মেয়েকে নিয়ে এ দোয়ার ও দোয়ার ঘুরেছি শুধু একটু আশ্রয়ের জন্য। আপনারা ভোগ বিলাসিতায় ব্যস্ত ছিলেন, ওদিকে আমি ছেলে নিয়ে পেটের জ্বালায় মরি। বৃষ্টিতে ভিজেছি, কুকুর ঘরে নিয়ে রাত্রি পার করেছি, অন্যের এঁঠোবাসি খেয়ে দিন কাটিয়েছি। যেই বয়সটা আমার বাচ্চার হেসে খেলে পার করার কথা ছিল, সেই বয়সে সে অভাবের সঙ্গে যুদ্ধ করেছে। যাদের বড় হবার কথা ছিল রাজপ্রাসাদে, তারা অন্যের আশ্রয়ে বেঁচে আছে। মেয়ে বড় হবে, বলতে পারবে না বাবার চেহারা কেমন। ছেলে বড় হবে, ছোটবেলার কাহিনী মনে থাকলে বাবার প্রতি ঘৃণা নিয়ে বেড়ে উঠবে। আমি পারি না নতুন করে কিছু ভাবতে, সংসার বাঁধতে। আপনাদের সঙ্গে থেকে তিক্ততা চলে এসেছে সংসার জীবনের প্রতি। কি এমন বয়স আমার বয়সী বহু মেয়ে এখনও পড়াশোনা করছে, চাকরি করছে। সেখানে আমি গায়ে ডিভোর্সি দাগ লাগিয়ে জীবন যুদ্ধে খেটে মরছি। একবারও ভেবেছিলেন আমার কথা? এটি মেয়ে আমি, কার কাছে যেতাম, কি খেয়ে বাঁচতাম ভাবেননি। ঘাট ধরে তাড়িয়ে দিলেন। আমার পেছনে গুন্ডা পর্যন্ত লেলিয়ে দিয়েছেন। যাকে ভাই বলে মনে করতাম, তার সম্পর্কে আমায় নিয়ে জঘন্য কথা বললেন। দিন শেষে আমি টিকে গেলাম ঠিকই, ধ্বংস হলেন আপনিও আপনার ছেলে। সৃষ্টিকর্তা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মা দেখি আঁচলে মুখ চেপে কাঁদছে লজ্জায়। আমি কিছুক্ষণ থেমে রইলাম। কথাগুলো বলা ওনাকে প্রয়োজন ছিল, তাই বলেছি। আমার ছেলেটা তখনও আমার মুখ পানে তাকিয়ে আছে অবলা দৃষ্টিতে। ওর হাত ধরে টেনে নিয়ে শাশুড়িমার সামনে দাঁড় করালাম। প্যান্ট উঠিয়ে পায়ের সেই পোড়া দাগটা দেখিয়ে বললাম, দাগটার কথা মনে আছে মা? সেই পোড়া দাগ, আপনার বড় ছেলের মেয়ে গরম নুডলস ফেলে দিয়েছিল, ওই দাগ। চিহ্নটা আজও আছে। ছেলে আমার আজও বলে আপু ইচ্ছে করে আমার গায়ে নুডলস ফেলেছে। সেদিন মা ছেলে মিলে কেঁদে কেঁদে পর্যন্ত বলেছিলাম, আপনারা বিশ্বাস করেননি। বড় বৌমার তালে তাল মিলিয়েছেন। আমার বাচ্চাটা কষ্ট পেয়ে কেঁদে বুক ভাসিয়েছে। আপনারা একটি বারও এগিয়ে আসেননি। আমার ছেলেটাকে আদর করে শান্ত করার চেষ্টা করেননি। পরের থেকে সাহায্য নিতে হয়েছিল আমায়, তাও কথা শুনেছিলাম। অথচ ওরাও আপনার নাতি, বড় যার ছেলে মেয়ের মতো, ওদেরও সমান প্রাপ্য ছিল। ঠিক বলেছ তুমি তন্নি, সময় থাকতে বুঝিনি। চোখের সামনে সেদিনও সত্য ছিল, আমি বিশ্বাস করিনি। পাপের ফল ভোগ করছি আমি। পাপ আমার পিছু ছাড়ছে না কোনো মতেই। আমি কিঞ্চিত হেসে বলি, ওসব বলে আর কি হবে মা? যা শেষ হয়ে গেছে তা নিয়ে আলোচনা করা বৃথা। সত্যি বলতে আপনার সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই। তবুও বলবো, ভালো থাকার চেষ্টা করুন। বৌমা যেমনই হোক, নাতি নাতনি আপনার, ওদের নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দেওয়ার চেষ্টা করুন। হাসালে তুমি তন্নি। যাদের মাই ঠিক নেই তারা ঠিক হয় কখনো? মায়ের শিক্ষা হলো বড় শিক্ষা। মায়ের থেকে দেখে দেখে বাচ্চারা শেখে। মাই যদি বাচ্চার সামনে শাশুড়িকে মারধর গালমন্দ করে, তাহলে বাচ্চারা কি শিখবে? ভালো কিছু শিখবে? ওরাও হয়েছে মায়ের মতন, আমায় যা তা বলে। দাদি বলে ডাকা তো দূর থাক, বুড়ি ছাড়া ডাকে না। ওই ছোট বাচ্চাও আমায় ভাষা খারাপ করে। সারাটা দিন ওদের পেছনে খাটি আমি। একটা কাজে এদিক সেদিক হলে কিল ঘুষি দেয়, ভীষণ ব্যথা পাই আমি। বয়স হয়েছে কিনা মাকে বললে বলে মজা করে মেরেছে, এ আর কি করে আমায় নিয়ে। গুরুজনদের সঙ্গে কেউ এমন মজা করে? রাস্তাঘাটে ওভাবেই ডাকে, খুব লজ্জা পাই আমি। বড় মেয়েটা যথেষ্ট বড়, বোঝার মতো বয়স হয়েছে, তবুও জুলুম করে আমার প্রতি। ওই তো সেই দিনের কথা, ডায়রিয়ার সঙ্গে জ্বর এসে আমার অবস্থা খারাপ। বিছানাগত অবস্থা, সারাদিন বিছানায় শুয়ে শুয়ে হাই হতাশ করছি। রান্না করতে পারিনি দেখে বড় বৌমা ধাক্কা দিয়ে বিছানা থেকে উঠিয়েছে আমায়। চিৎকার করে করে রান্না করিয়েছে। একা হাতে সব করেছি, রান্না করি আর দেওয়ালে মাথা ঠুকে কাঁদি। পুরনো দিনের কথা মনে পড়ে। সব শেষ করে ঘরে গিয়ে শুয়েছি সবে। এর মাঝে বড় মেয়েটা বলে ওর ড্রেস ধুয়ে দিতে এখনই, সকালে নাকি কোথাও ঘুরতে যাবে। অন্য জামা পরে যেতে বলেছি। কত জামা ওর, আলমারি ভর্তি, তবুও ওটাই পরে যাবে। এদিকে শরীর আমার পারে না।
মেয়েটার চিৎকারে বাধ্য হয়ে কাপড় ধুতে গিয়েছি ওই সন্ধ্যাতে। বাথরুমে পড়ে গিয়ে পায়ে কোমরে ব্যথা পেয়েছি। ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, তাও তোলে না আমায়। চোখে অন্ধকার হয়ে এসেছে আমার, ব্যথা সহ্য করতে না পেরে কেমন জানি হয়ে গেছি। চিৎকার শুনে সামনের বাড়ির এক মহিলা এসে উঠিয়েছে আমায়। ওই মেয়ে তবুও নিস্তার দেয় না, কাপড় ওর ধুয়ে দিতেই হবে। ওর মা শেষে ধুয়ে দিয়েছে, একটা ব্যথার বড়ি অবধি দেয়নি আমায়। সামনের বাড়ির সেই মহিলা একটা বড়ি দেয়, তারপর খায়। খেয়ে ঘুমিয়েছি। মাঝরাতে ডেকে ডেকে মেয়েটা বলে নুডলস রান্না করে দিতে। পা ফুলে একাকার ছিল আমার, তবুও মায়া হয় না ওদের। রাজি হয়নি বলে মেয়েটা জেদ করে আমার গায়ে পানি ঢেলে বেরিয়ে গেছে। আমার আলিফ কখনো আমার দিকে চোখ তুলে তাকায়নি পর্যন্ত, সম্মান দিয়ে গেছে একাধারে। কখনো যদি একটু জেদু দেখাতো আমার সঙ্গে, তুমি তৎক্ষণাৎ শাসন করতে, ক্ষমা চাওয়াতে। আর ওরা এত অন্যায় করে, মায়ের শাসন নেই একদমই। বাবাটাও হয়েছে এক, দেখেও না দেখার ভান ধরে বসে থাকে। ছেলেটা আমার কেমন একটা অবলা প্রাণী হয়ে গেছে যেন। আগে যাও দু একটা কথা বলতো, এখন তার একটাও বলে না। ঠিকমতো বাড়ি আসে না। বড় বৌমা এই নিয়ে প্রায় প্রায় ঝগড়া ঝামেলা করে। কোথায় যায় কোনো উত্তর নেই। কেউ শান্তিতে নেই ওই বাড়িতে। তোমরাও চলে এসেছো, পিছে পিছে সুখও বিদায় নিয়েছে। আমি বলতে চাইলাম ভাসুরের বিষয়টি। ওরা হয়তো জানে না কেউ, অন্তত বড়জাত জানে না নিশ্চয়। জানলে এতদিন মার্ডার টাডার হয়ে যেত। বেচারারা এমনিতেই ঝামেলায় আছে, এসব বলে আর ঝামেলা বাড়াতে চায় না। সময় হলে সবটা আপনা আপনি জানবে। অনেক দেরি হয়ে যাচ্ছে আমার। মেয়েকে রেখে এসেছি লতা আপার কাছে, কাঁদছে নিশ্চয়। বাড়ি ফিরতে হবে দ্রুত। শাশুড়ি মায়ের কাছ থেকে বিদায় নিতে চাইলাম, তখনই একটা বিষয় আমার নজরে এলো। বিয়ের পর থেকে দেখেছি ওনার গলার একটা চেন ছিল, লকেটে আমার শ্বশুরের নামের অক্ষর ছিল। বেশ মোটা ও সুন্দর ডিজাইনের চেন ছিল। কখনো খুলতে দেখিনি, খুললেও সঙ্গে সঙ্গে পরে ফেলতো। হারিয়ে যাওয়ার ভয়ে কালো সুতোর মালা গলায় দিয়ে সেটার সঙ্গে অবধি বেঁধে রাখতো। মানে খুব প্রিয় ছিল সেটি, শ্বশুরের হাতের শেষ স্মৃতি। আর সেটা গলায় নেই, শুধু কালো সুতোটা ঝুলছে গলায়। এই জন্যই হয়তো এতক্ষণ মানুষটাকে বড্ড খালি খালি লাগছিল। দীর্ঘদিন একটা জিনিস পরলে, সেটা হুট করে খুলে ফেললে সবারই নজরে আসে, তাই আমারও এসেছে। খেয়াল করিনি এতক্ষণ, এবার করেছি। একটু ইতস্তত বোধ হওয়া সত্ত্বেও প্রশ্ন করি, আপনার গলার চেন কোথায় মা? খুলে রেখেছেন? মায়ের চোখে জল জমলো। হাতের উল্টো পিঠ দিয়ে পানি মুছে নাক টেনে বলে, রিঙ্কি নিয়ে নিয়েছে, গলা থেকে খুলে নিয়েছে জোর করে, বিক্রি করে দিয়েছে। আমি পারিনি আমার স্বামীর শেষ স্মৃতি ধরে রাখতে। মানুষটাকে কথা দিয়েছিলাম মৃত্যুর আগ পর্যন্ত এই চেন আমার গলায় থাকবে। আমি পারলাম না কথা রাখতে। আমি তাকে শান্ত হতে বলি, সব জিনিস সারা জীবন ধরে রাখা যায় না, হয়তো ভাগ্যে নেই আপনার। ভালোবাসাটাই আসল। মা চুপ হয়ে গেলেন। আমি ছেলেকে কোলে তুলে নিয়ে বললাম, আজ তাহলে আসি মা, আপনাদের মতো ধনী তো আমি নয়, খেটে খেতে হয় আমাদের, কাজ আছে আমার। কখনো নাতি নাতনিদের দেখতে মন চাইলে অথবা মিস করলে চলে আসবেন। আমার ঘরের দরজা আপনাদের জন্য সব সময় খোলা থাকবে। আমি স্বার্থপর নয়। মা ছেলেকে চুমু খেলেন, আদর করলেন। প্রথমবার ছেলে দাদুমণির প্রাণ খোলা আদর পেয়ে হাসি আটছে না আর মুখে। অনেকক্ষণ তারা এভাবেই পার করলো। এরপর ছেলে নিয়ে ফিরে আসার পালা আমার। হাসি মুখে বিদায় জানিয়ে সামনে হাঁটবো এমন সময় মা পেছন থেকে ডেকে বলে, তন্নি, আমায় কি ক্ষমা করে দেওয়া যায় না? শেষবারের মতো অন্তত ছেলে মেয়ে দুটোর মুখের দিকে তাকিয়ে আবার কি ফিরে আসা যায় না? আমি সর্বোচ্চ চেষ্টা করতাম তোমার অধিকার ফিরিয়ে দেওয়ার। আমার কেন যেন মনে হয় তুমি গেলে সবটা আবার আগের মতো হয়ে যাবে। আমার মেয়ে হয়েই না হয় থেকে যেও। কথা দিচ্ছি এবার আর তোমায় কষ্ট দেব না, আদরে রাখবো। কারো প্রতি রাগ জেদ চেপে রাখা আমার স্বভাব নয়। ক্ষমা করতে ভালোবাসি আমি, ছাড় দিয়ে চলতে পারি। যা যার কর্মফল সৃষ্টিকর্তা তাকে তার সঠিক সময়ে দিয়ে দেবেন। তিনি সব দেখেন, জানেন। আমার কিছু করতে হবে না। তাই আপনাকে আমি ক্ষমা করেই দিয়েছি মনে করুন। যখন সময় ছিল তখনই আপনি আমায় বোঝেননি, বাচ্চাদের কথা ভাবেননি। পরিবারের মাথা হয়ে আপনি যদি আমার পাশে থাকতেন, এই অবস্থা আমার হতো না। এবার আর কিছু ঠিক হওয়া সম্ভব নয়, যা হওয়ার হয়ে গেছে। ভেতর থেকে মরে গেছি আমি, মরা আর জীবিত হয় না। অন্তত নিজের সম্মান বিসর্জন দিয়ে আমি আর ফিরছি না। আমার কিচ্ছু নেই মা, আত্মসম্মানটুকু ছাড়া। যখন মেয়ে হতে চেয়েছি তখন হতে পারিনি, এখন হয়ে লাভ কি? আর চাই না কারো মেয়ে হতে, চাই না কারো স্ত্রী হতে, চাই না কারো বৌমা হতে। এবার একজন যোগ্য মা হতে চাই আমি, একজন আদর্শ মা, একজন প্রতিষ্ঠিত তন্নি হতে চাই, হাজারো তন্নির অনুপ্রেরণা হতে চাই। চলে আসি আমি ছেলে নিয়ে। পিছেতে মা অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থাকে। শুরু হয় আমার জীবনের নতুন মোড়।
সকাল হতেই বস্তির বাচ্চারা পড়তে আসা শুরু করেছে। দল ধরে এসেছে সবাই। মনটা বেশ চাঙ্গা লাগছে আমার। সবাইকে হাত ধরে বসিয়েছি। ছোট বড় মিলে দুটো শাড়ি করেছি ছেলেপুলের। আমার ছেলেকেও বসিয়েছি মাঝখানে। মেয়ে চাচির কাছে। চাচি প্রায়ই মেয়েকে কোলে নিয়ে দোকান করে। এতে অবশ্য আমার উপকারী হয়। সৃষ্টিকর্তার নাম নিয়ে পড়ানো শুরু করেছি। প্রথম দিনটা একটু ভালোই কাটলো। বাচ্চারা মোটামুটি আমার কথা শুনেছে। যা বুঝেছি, ওদের স্বভাব শিক্ষা দিতে হবে আগে। পড়ানো শেষ করে মেয়ে নিয়ে বসে আছি, এমন সময় ভাবি কল করে। রিসিভ করি আমি। ভাবি অতি উৎসাহের সঙ্গে বলে, জানো তন্নি, আজ আকাশ ভাইয়ের বাড়িতে বিরাট কাণ্ড। রিঙ্কি ধরা পড়েছে হাতে নাতে। এর আগেও তো এমন কাণ্ড হয়েছে, তবে এবার যা হলো সব হাতে নাতে। একদম বিছানাতে ধরা পড়েছে মেয়েটা। এক ছেলের সঙ্গে পরকীয়ার সম্পর্ক করেছে। সেই ছেলেকে রাতে বাড়ি এনেছে। আকাশ ভাই কাজে বাইরে ছিল। সেই সুযোগে দুই বোন মিলে এই কাণ্ড ঘটিয়েছে। শাশুড়িকে তো ওরা পাত্তাই দেয় না। এলাকার কয়েকটা ছেলে দেখে মানুষ ডেকেছে। বাড়ি ভর্তি যুবক ছেলে জড়ো হয়েছে। ভাঙচুর হয়েছে, বড়জা পলাতক। রিঙ্কিকে মেরেছে এলাকাবাসী। আকাশ ভাইকেও ডেকে এনে সেই মেরেছে। এদের জন্য এলাকার সব সম্মান শেষ। বউ মানুষ হয়ে শ্বশুর বাড়িতে পুরুষ এনেছে। ওদের জন্য এলাকার বাকি মেয়ের বিয়ে দিতে সমস্যা। তাই সবাই সিদ্ধান্ত নিয়েছে আকাশ ভাই ও রিঙ্কিকে এলাকা ছাড়া করবে। সময় দিয়েছে 1 সপ্তাহ। আমি বললাম, এসবে আমার কোনো আগ্রহ নেই ভাবি। আমি আমার জীবন নিয়ে ভীষণ ব্যস্ত। যা ইচ্ছে হোক ওদের বাড়ি। আমি আর ওদের কেউ নয়, ওরাও আমার কেউ নয়। সব সম্পর্ক ছিন্ন করেছে। তবে আপনার কাছে একটা প্রশ্ন আছে। এটা না হয় জানাজানির বিষয়, তাই জেনেছেন, কিন্তু আর সব ব্যক্তিগত বিষয় কি করে জানলেন ভাবি? আমি যতদূর জানি ও বাড়ির কেউ আপনায় তেমন পছন্দ করে না, যদিও এর কেন্দ্রবিন্দু আমি। ভাবি সামান্য হেসে বলে, বোকা মেয়ে, ওদের কোনো বিষয় আর ব্যক্তিগত নেই। সব পাবলিক হয়ে গেছে। শুধু আমি না, আশেপাশের প্রত্যেকেই কম বেশি জানে ওদের ঘটনা। ঝগড়া চিৎকার ওই বাড়ির নিত্যদিনের ঘটনা। রাতে ঠিকমতো ঘুম হয় না ওদের জ্বালায়। রাত হলেই ওই বাড়িতে শুরু হয় ঝামেলা। আমরা প্রতিবেশীরা মজা নিই দেখে। তুমি এলাকার যে কাউকে জিজ্ঞেস করবে, গড়গড় করে সব বলে দেবে ওদের সম্পর্কে। ওটা আর ভদ্র বাড়ি নেই, কলোনি হয়ে গেছে। অথচ তুমি কত অত্যাচার সয়েছ, তবুও বাহিরের লোকে একটা কুটো শব্দ পায়নি। আর ওই মেয়ে বাড়িটাকে বস্তি করে দিয়েছে। ভাবি থামে। আমি কিছু বলি না এই বিষয়ে, আগ্রহ নেই। আরও 2-3টে কথা হয় আমাদের, এরপর কল রেখে দিই। বাহিরে গেছি, এক দরকারে গিয়েছি। একটা অপ্রত্যাশিত ঘটনা আমার চোখে পড়ে। এক ছোট ছেলে সিগারেট খাচ্ছে। বাচ্চা একটা ছেলে, বয়স 10-12 হবে। এই ছেলে একটু আগেই আমার কাছ থেকে পড়ে এসেছে। এতটুকু বাচ্চা সিগারেট খেতে পারে? ছেলেটাকে ধমক দিই। আমায় দেখে ভো দৌড়সে। এখানকার পরিবেশ ভীষণই অস্বাস্থ্যকর। ছেলে মেয়ে নিয়ে থাকাটা চ্যালেঞ্জের হয়ে উঠেছে। কবে না জানি আমার ছেলের এমন কিছু দেখি। এরই মাঝে কল দেয় তটিনী। প্রথমবারে ধরিনি ইচ্ছে করে, দ্বিতীয়বারে ধরলাম কল। মেয়েটা দেখি কাঁদছে। বিচলিত হয় আমি। কোনো বিপদ হলো না তো? তড়িঘড়ি প্রশ্ন করি, কি হয়েছে তটিনী? কাঁদছো কেন? কি হয়েছে বলো আমায়। আপা, আমার দাদিমা মারা গেছেন। আমার খুব কাছের ছিলেন তিনি। মা বাবা জবে ব্যস্ত থেকেছে। দাদিমার কাছেই মানুষ হয়েছি আমি। ওনার মৃত্যু আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না আপা। আমি তটিনীকে বুঝিয়ে বললাম, দুঃখ পেও না বোন, জীবনে কেউ স্থায়ী হয় না। একসময় সবাইকে বিদায় নিতে হয়। দুনিয়াটা মায়ার খেলা। মেয়েটা কাঁদছে হেঁচকি তুলে। কান্না ভেজা কণ্ঠে বলে, আমি এখন রওনা হব আপা। দাদিমাকে শেষ দেখা দেখতে চাই। কিন্তু তোমার তো বেড রেস্ট সম্পূর্ণ। জার্নি করতে পারবে? ভাগ্যে খারাপ কিছু থাকলে হবে আপা। আমি এখানে চুপ করে বসে থাকতে পারবো না। মানুষটা আমার বড্ড প্রিয় ছিল। আমায় ভীষণ ভালোবেসেছে। ওনাকে শেষ দেখা না দেখলে আমার শান্তি হবে না। সারাটা জীবন খুঁত থেকে যাবে একটা। প্রাইভেট কার নিয়ে আস্তে ধীরে যাব। ঠিক আছে, তবে এসো। বেশি কান্নাকাটি করো না বোন। এ সময় কান্না করা উচিত নয়। মনকে শক্ত রাখো। ওনার জন্য দোয়া করো। আমি তোমার বাড়ি যাচ্ছি তটিনী। আঙ্কেল আন্টির সঙ্গেও দেখা হয়ে যাবে। আপনি গেলে ভালো হয় আপা। মা বাবার এই শহরে তেমন আপন কেউ নেই। ওরা খুব ভেঙে পড়েছে। আপনি গেলে সাহস পাবে। আপনি যান আপা, আমিও আসছি। দেখা হবে। আমার দাদিমার জন্য একটু দোয়া করবেন। কল রেখে বাড়ি ফিরে গেলাম। রেডি হয়ে ছেলে মেয়ে নিয়ে তটিনীর বাড়ির উদ্দেশ্যে বের হলাম। আজ অনেক মাস পর তটিনীদের বাড়ি এলাম। বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তটিনীর মা এগিয়ে আসে। আমায় জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। আমি ওনাকে সামলে বাড়িতে নিয়ে আসি। ছেলের কোলে মেয়েকে দিয়ে এক পাশে বসিয়ে দিলাম। দোয়া পড়লাম। আঙ্কেলও কাঁদছে ভীষণ। মৃত মানুষটাকে দেখলাম। চেহারা হলুদ হয়ে আছে। মুখ দেখে মনে হয় হাসি হাসি ভাব। ওনারা আমায় খেতে বলেন,
কিন্তু আমি খাই না। এমন পরিস্থিতিতে কেউ খেতে পারে? তটিনী আসে প্রায় 2.5 ঘন্টা পর। এসে মেয়েটা কান্না শুরু করেছে, আমায় জড়িয়ে ধরে আহাজারি করছে। ওর স্বামী হঠাৎ আশিককেও দেখলাম এসেছে। আমায় দেখে ছেলেটা মুখ কালো করে কি যেন বিড়বিড় করলো। দূর থেকে এটা দেখেছি আমি। তটিনী দাদিমার কাছে বসে কাঁদছিল। আমার ছেলে এতদিন পর ওর চাচ্চুকে দেখে বোনকে নিয়ে দৌড়ে এসেছে। চাচ্চু বলে ডেকেছে। আশিক আমার ছেলের হাত শক্ত করে ধরে ঝাঁকিয়ে বলে, এখানে এসেছিস কেন? ভিখারির মতো সবখানে যেতে হয় নাকি তোদের? ছেলে আমার এমনটা আশা করেনি। ধমক শুনে বাচ্চা আমার ভয়ে জড়সড় হয়ে গেছে। মেয়ে কেঁদে উঠেছে। আমি দ্রুত এসে মেয়েকে কোলে নিয়েছি। ছেলে আমার পেছনে লুকিয়েছে। মৃত বাড়িতে অশান্তি করতে চাইলাম না। ছেলেকে নিয়ে চলে আসতে চাইলাম। আশিক পেছন ডেকে বলে, ছুচামির স্বভাব তোমার গেল না তাই না? খেতে চলে এসেছো, যেই দেখেছো বাড়িতে কেউ নেই অমনি চলে এলে সুযোগ নিতে। আমি পেছন ঘুরে বললাম, আপনি করে বলুন, তুমি বলার মতো কোনো সম্পর্ক নেই আমাদের মাঝে। একজন শুভাকাঙ্ক্ষী হয়ে এসেছি আমি, খেতে আসিনি। মৃত বাড়িতে কেউ খেতে আসে না। ভদ্রভাবে কথা বলুন, অন্যথায় আমিও প্রতিবাদী জবাব দিতে বাধ্য হব। পরিবেশ বুঝে কথা বলুন। ওসব আমার ভালোই বোঝা আছে। লোভী একটা মেয়ে। ভালো হয়েছে তোমার ডিভোর্স হয়েছে। এটা তোমার প্রাপ্য ছিল। আমার সাধাসিধে ভাইকে হাত করে কম সর্বনাশ করনি। তোর সাধাসিধে ভাইকে হাত করেছিলাম বলে দুবেলা খেতে পারতিস। কটা টাকা দিতি সংসারে? কোন কাজটা করতি? রেঁধে বেড়ে খাইয়েছি তোকে। নিমক হারাম কোথাকার! সব ভুলে গেলি? আগের তন্নি ভাবিস না আমায় যে তোদের কটু কথা সব সহ্য করব। একটা বললে 10টা শুনবি। এবার থেকে দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিলাম আমি। আজ তা হাড়ে হাড়ে বসছি। প্রতিদিন নতুন নতুন আইটেম কে করে খাওয়াতো তোকে? হাত পুড়িয়ে রান্না করে তোর আবদার মিটিয়েছি। এক ঈদে তোর ভাইয়ের ব্যবসায় লস হয়েছে। শপিং করতে সীমিত বাজেট দিয়েছে সবাইকে। নিজের শপিংয়ের টাকা দিয়ে তোর চাহিদা পূরণ করেছি। ভুলে গেলি সব? কলেজে ভর্তি হওয়ার টাকা ছিল না, হাতের স্বর্ণের আংটি খুলে দিয়েছিলাম। সব ভুলে গিয়েছিস তাই না? অকৃতজ্ঞ ছেলে। আশিক মুখ বাঁকিয়ে বলে, এত যদি ভালো হতে তাহলে আমার ভাই তোমায় ছেড়ে অন্যকে বিয়ে কেন করলো? সংসার কেন হলো না তোমাদের? চরিত্রে যার সমস্যা থাকে তাকে নিয়ে আর যাই হোক সংসার হবে না কোনো দিনও। তোর ভাইয়ের স্বভাবই ছিল নোংরামো, তাই জুটিয়েছেও আরেক নোংরাকে। নোংরায় এবার ডাস্টবিন তৈরি হয়েছে। তোমার কাছে লেকচার শুনতে আসেনি। যা হয়েছে ভালো হয়েছে। ভিখারিকে তো সরিয়েছে। রিঙ্কির বাবার কত সম্পত্তি জানোই তো। ও কত সুন্দরী শিক্ষিত একটা মেয়ে। তুমি ওর নখের যোগ্যও নয়। আমি উপহাস সূচক হেসে বলি, ভিখারিই তো ছিলাম আমি, তবে ভিক্ষা করে খাইনি আজও। সম্মান নিয়ে বেঁচেছি। ভেবে দেখ, তোদের সেটুকুও নেই। ভিখারি আমি, তবে কদিন পর ভিক্ষা করে খাবি তুই। অহংকার পতনের মূল। তোর ভাই যেমন ধ্বংস হয়েছে তুইও হবি রিঙ্কির বাবার থেকে। ভিক্ষাই তো করেছিস, এবার লোভে লোভে বাড়িতে এনেছিস। ভেবেছিস সুখে থাকবি। জাগিয়ে দেখ তোর মা ভাইয়ের অবস্থা। ভাত তো দূরে থাক, মার খেয়ে খেয়ে অবস্থা খারাপ। তোরও তাই হবে। জাগিয়ে দেখ, তোকে এক গ্লাস পানি তো দূরে থাক, ঝাঁটা মেরে তাড়িয়ে দেবে। বাড়ি লিখিয়ে নিয়েছে ওরা। ওর বাবার সম্পত্তি ধুয়ে পানি খাস, সেই সঙ্গে রিঙ্কির রূপ ধোয়া পা ধোয়া পানি খাস। আমি ওর নখের যোগ্য নয়, কারণ ওর মতো নোংরা আমি নয়। ওর নখ কেন ছায়াও মারাতে চাই না আমি। আর কি বললি শিক্ষিত? হাসালি তুই। ওর শিক্ষার নমুনা পেয়ে গেছে সকলে। এমনি ওর শিক্ষা যে আজ ছেলে নিয়ে ধরা পড়েছে। এলাকাবাসী তোর মা ভাইকে বেঁধে রেখে কেলিয়ে সোজা করছে। তুইও যা, তোকেও বেঁধে কয়েক ধোলাই দিয়ে দেবে। এবার দেখে আশিক চুপ। ও হয়তো ভেবেছিল আমি এসব জানি না, কিন্তু আমি তো সবটাই জানি। বেচারা আমার এমন প্রতিবাদে মুখখানা কাঁচুমুচু করে দাঁড়িয়ে রইল। আমি জানি অন্যায় করেছি, এমন পরিবেশে এসব বলা উচিত হয়নি, কিন্তু এই ছেলেকে ছেড়ে দিলে আরও মাথায় চেপে বসতো। আমি কেন বিনা অপরাধে অপমানিত হব? তটিনীর কাছে গেছি আমি, আরও কিছুক্ষণ থেকেছি ওখানে। প্রায় বিকালের দিকে ফিরে আসতে চাইলাম। এতক্ষণ আর আশিক আমার মুখ হয়নি, হয়তো লজ্জাতেই হয়নি। ফেরার সময় আন্টি আঙ্কেল ও তটিনীর কাছ থেকে বিদায় নিতে গেছি। ওরা কিছুতেই আজকে যেতে দেবে না আমায়। একটা দিন থাকতে বলে। আমি নামত করছিলাম। দূর থেকে দেখলাম আশিক তেড়ে এসে চিৎকার করে বলে, ওকে কেন থাকতে বলছেন? ওকে কেনই বা আসতে বলেছেন? ও একটা বাজে মেয়ে, আমাদের জ্বালিয়ে মেরেছে এতকাল। ওর চরিত্র ঠিক নেই, অসভ্য অভদ্র একটা মেয়ে। আমি কিছু বলার আগে আন্টি দ্বিগুণ চেঁচিয়ে বলে, ভদ্রভাবে কথা বলো। তুমি যে কত ভদ্র
তা তোমার ব্যবহারেই বোঝা যাচ্ছে। আমাকে নিজের মা পাওনি যে এসব অন্যায় মেনে নিয়ে আরও সাপোর্ট করব। তন্নিকে বেশ ভালো করেই চিনি আমি, তাই অন্তত তোমার থেকে ওর সার্টিফিকেট নিতে হবে না। এই মেয়েটার জন্যই হয়তো আজ আমার মেয়েটার সংসার টিকে আছে, না হলে ওর মতোই অবস্থা হতো আমার মেয়েরও। তোমায় চেনা আছে আমার ভালো মতো, চরিত্র তুমি নিজেরটা ঠিক করো। সেই সঙ্গে তোমার মা ভাই ভাবিকেও চেনা আছে, অসভ্য তো ওরা। জ্বালিয়ে ও তোমাদের মারেনি, তোমরাই ওকে অত্যাচার করেছো, সবটাই আমি জানি। এছাড়া বাড়ি আমার, আমার যাকে ইচ্ছে তাকেই আমি ডাকতে পারি। তুমি তোমার জায়গাতে ঠিক থাকলেই হলো। আসিক অপমানে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আমি ছেলে নিয়ে চলে আসি, আর অশান্তি চাই না, এমনিতেও অনেক হয়ে গেছে। ওদের সঙ্গে কথা বলেও লাভ নেই, যত বলবো তত বাড়বে কথা। রাস্তা দিয়ে ফিরছিলাম, হঠাৎ দেখা রাসেল স্যারের সঙ্গে। আমি এড়িয়ে চলে আসতে চাইলাম, কিন্তু পারলাম না। লোকটা মেন রাস্তায় নাম ধরে ডাকতে আরম্ভ করলেন। আমি তবুও না শোনার ভান করে ছেলের হাত ধরে হাঁটতে লাগলাম। লোকটা এবার রীতিমতো পেছন ডাকতে ডাকতে দৌড়ে আসছে, এসে আমার সামনে দাঁড়ায়। বাধ্য হয়ে আমি থমকে দাঁড়াই। উনি এসে আমি কেমন আছি জিজ্ঞেস করে, উত্তর দিয়ে সরে আসতে নিলে তিনি বলেন, কাজটা আবার করুন আপনি, চাকরিটা ছাড়বেন না। আমি জানি আপনার পরিস্থিতি, আমি নিজেকে শুধরে নেব, আমি আর আপনার পিছু নেব না, তাও কাজটা ছাড়বেন না। এই মুহূর্তে অন্য কাজ পাওয়া কিন্তু খুবই কঠিন, কঠিন হোক বা সহজ, কাজটা আমি আর করব না। আমায় হয়তো আপনি সস্তা ভেবেছিলেন, যে পেট চালানোর দায়ে সব করব মুখ বুজে। এতটাও নড়বড়ে নয় আমার আত্মসম্মান, প্রয়োজনে না খেয়ে মরে যাব, তবুও সম্মান বিসর্জন দিয়ে কিছু করব না। আর আপনাকে আমার জন্য ভাবতে হবে না, একসময় উপকার করেছিলেন, এর জন্য কৃতজ্ঞ থাকব। তাই বলে পথে ঘাটে এসব কথা তুলবেন না প্লিজ, নিজের ব্যবস্থা আমি নিজেই করে নিতে পারি। স্যার আরও কিছু বলতে চেয়েছিল, আমি শুনিনি, চলে এসেছি। রাস্তায় দাঁড়িয়ে দীর্ঘ সময় কথা বলা উচিত নয়, কে কি মনে করে বসে আবার।